সুপ্রভাত বন্ধুরা, প্রেস স্টবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস যেটা জেনারেল সায়েন্সের যে টপিকটা রয়েছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া প্রিলিমিনারি এবং মেন্সে সর্বোচ্চ স্কোরের একটা বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। কারণ এই জেনারেল সায়েন্স যে সব সাবজেক্টটা রয়েছে, এটা কিন্তু ব্লাফিং করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা সাবজেক্ট আপনি বলতে পারেন। ঠিক আছে? এই সাবজেক্টটা আপনাকে খুব সহজেই বা অনায়াসে ব্লাফিং করে দেবে। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা স্কোরিং বিষয়। যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাও হন, তাহলেও যদি সঠিক কৌশলে আপনি প্রিপারেশন নেন, তাহলে আপনি ভালো নাম্বার পেতে কিন্তু নিশ্চিত। ঠিক আছে? সুতরাং পারফেকশনের ফাঁকটা এড়িয়ে সঠিক লক্ষ্যটাকে আপনাকে স্থির করতে হবে। এখানে দেখুন একটা লক্ষ্যের জায়গা দিয়েছি, বা দিকটা হচ্ছে বিপজ্জনক এরিয়া, আর তার দিকটা হচ্ছে অপ্রয়োজনীয় সময় নষ্ট। যে জায়গাটা দিয়েছি সেটি হচ্ছে লক্ষ্য, টার্গেট, মাত্রা। অর্থাৎ প্রিলিমিনারির ক্ষেত্রে আমরা এখন দৃষ্টিপাত করছি, কারণ সামনে প্রিলিমিনারি পরীক্ষা আছে, তাই বিজ্ঞানে 25-এ 25 পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত 18 থেকে 20 নম্বর। এইবার এই যে ডাব্লিউবিসিএস যে সিলেবাসটা রয়েছে, এই ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা মূলত তিনটে ভাগে। এই সায়েন্সের সিলেবাসটা মূলত আমাদের সিলেবাসের যেটি ডিকনস্ট্রাকশন যেটা করছি, সেটা হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বায়োলজি, দ্বিতীয়টা হচ্ছে পদার্থবিদ্যা এবং তৃতীয়টা হচ্ছে রসায়ন। এই তিনটে ভাগে আমরা এটাকে ভাগ করে নিচ্ছি। বায়োলজি যে বিষয়টা রয়েছে বা জীববিদ্যা, সেটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। পদার্থবিদ্যা বা ফিজিক্স হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি এবং রসায়ন বা কেমিস্ট্রি হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি। এই জীববিদ্যার মধ্যে কোন কোন টপিকগুলো আমরা খুব ভালো করে পড়ব? হ্যাঁ, কোন কোন টপিকগুলো খুব ভালো করে পড়ব? ফার্স্ট হচ্ছে মানব দেহ, তারপর হচ্ছে ভিটামিন, তারপর হরমোন, তারপর কোষ বা সেল স্ট্রাকচার এবং রোগ ব্যাধি বা ডিজিজ। সেকেন্ড হচ্ছে ফিজিক্সের মধ্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, শব্দ, তাপ, বিদ্যুৎ, আধুনিক পদার্থবিদ্যা। এবং রসায়নের মধ্যে পড়বো আমরা অ্যাসিড, ক্ষার, লবণ, পর্যায় সারণী, ধাতু, অধাতু এবং দৈনন্দিন জীবনে রসায়ন। খুব ইম্পর্টেন্ট, কারণ সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এসে থাকে এই জীববিদ্যা থেকে। এবং বর্তমান ট্রেড অনুযায়ী দেখা যাচ্ছে ফিজিক্সের বেশ কিছু ট্রেড আসছে কিন্তু আধুনিক পদার্থবিদ্যা থেকে, এবং রসায়নে আসছে দৈনন্দিন জীবনে রসায়ন থেকে। এইবারে যে প্রিপারেশনের যে চক্র, সেই চক্রটাকে আমরা একটা প্রিপারেশন ইঞ্জিন তৈরি করেছি। ক্লিয়ার? এটাকে সঠিক কৌশলে কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে বেসিক ক্লিয়ার করা। আমরা বেসিক ক্লিয়ার কি করে করব? আমরা বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের কাছে রয়েছে এই এনসিইআরটি বই। ক্লিয়ার? তাহলে প্রথমে খুব কঠিন বই না ধরে ক্লাস 9-10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই বা এনসিইআরটির বইগুলো পড়তে হবে। এতে কি হবে? এতে হবে যে বেসিক যে কনসেপ্ট আছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার বেসিক কনসেপ্ট পরিষ্কার না হয়, তাহলে শুধু শুধু এমসিকিউ মুখস্থ করাটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে প্রয়োগমূলক চিন্তা। প্রয়োগমূলক চিন্তা কি? আপনাদের দৈনন্দিন জীবনের সাথে এটাকে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ ডাব্লিউবিসিএস এর সরাসরি সংজ্ঞার চেয়ে প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু বেশি আসে। যেমন রামধনু কেন তৈরি হয়, সাবান কেন পরিষ্কার করে। তাহলে এই ধরনের যে ওয়াই অ্যান্ড হাউ প্রশ্নগুলোর উপর জোর দেওয়া হয়, সেটা তখনই সম্ভব যখন আপনি দৈনন্দিন জীবনের সাথে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছেন বা প্রয়োগ করছেন। এটাকে বলা হয় অ্যাপ্লাইড সায়েন্স। থার্ড হচ্ছে ভিজুয়াল নোটস। ঠিক আছে? তোমার পড়াশোনার সময় কি করতে হবে? আপনাকে ছোট ছোট ফ্লোচার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, যখন হরমোন পড়বেন, একটা ছক তৈরি করুন, যেখানে গ্রন্থির নাম, মিশ্রিত হরমোন, তার কাজ, এগুলো লেখা থাকবে। তাহলে এটা আপনার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে? এই গেল আমাদের 3 নাম্বার বিষয়, visual notes. Last is very important, that is called the PYQ calibration. What is this PYQ calibration? বিগত 10 বছরের যে প্রিলিমিনারি ও মেন্সের যে প্রশ্নগুলো এসছে, সেইগুলোকে সমাধান করতে হবে। এতে আপনি কি বুঝতে পারবেন? কোন অধ্যায়গুলি থেকে বেশি প্রশ্ন আসছে।
এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে শুধু 9-10 পড়লেই হবে, কারণ ডাব্লিউবিসিএস মেন্সে বেশ কিছু প্রশ্ন আসছে এবং প্রিলিমসেও, যেটা 11-12 বায়োলজি থেকে কিন্তু আসছে। খুব ভালো কথা। 9-10 বইটা পড়লে একটা বেস তৈরি হচ্ছে। বেস তৈরি হওয়ার পর আপনি আরও পড়তে পারেন। আমি সেটা আস্তে আস্তে আসছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই হয়ে গেল। তাহলে পিওয়াই কিউটা করলে কি দাঁড়াচ্ছে, গত 10 বছরের প্রিলিমিনারি এবং মেন্সের যে প্রশ্নগুলো সমাধান করলে আপনি বুঝতে পারবেন কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন বেশি আসছে, অর্থাৎ তার বেশি ট্রেন্ডসটা আপনি বুঝতে পারছেন। অ্যাপ্লাইড সায়েন্সের ফ্রি লেয়ার কীভাবে তৈরি করবেন, যেটা আলোর প্রতিধ্বনি বা বইয়ের তাত্ত্বিক জ্ঞান থেকে, অর্থাৎ হচ্ছে আলোর প্রতিসরণ বা রাসায়নিক বিক্রিয়া কী করে হয়, রামধনু কী করে তৈরি হয়। এখানে রংধনু লেখা হয়েছে, যাকে দিয়েছিলাম সে ভুল করেছে একটু, এটা রামধনু হবে। ঠিক আছে। সাবান কেন পরিষ্কার করে, এই ধরনের পরিষ্কার প্রশ্নগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। এইবার পারফেক্ট নোটটা কীরকম হবে উচিত, এইরকম একটা এক ঢালা নোট আপনি যদি করে থাকেন, তাহলে কি হবে, পরীক্ষার সময় কিন্তু আপনাকে বুঝতে অসুবিধা হবে। ইট ইজ দ্য ভেরি প্রবলেমেটিক, এটা একটা প্রবলেম তৈরি করবে। তাহলে আপনাকে প্রবলেম থেকে সরে আসতে গেলে আপনাকে একটা সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে। তাহলে সঠিক পদ্ধতিটা কি, প্রথমে হচ্ছে গ্রন্থির নাম, তারপর হচ্ছে নিঃসৃত হরমোন, এবং তারপর হচ্ছে হরমোনের কাজ। এইভাবে যদি আপনি একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে এই পড়াশোনাটা করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন সেটা দীর্ঘদিন আপনার মস্তিষ্কে কিন্তু রয়ে গেছে। সুতরাং পড়াশোনার সময় সর্বদা ছোট ছোট ছক, ফ্লোচার্ট বা আপনি ডায়াগ্রাম ব্যবহার করবেন। তাহলে আর কারেন্ট অ্যাফেয়ার্স অরবিটের সাথে কিন্তু কিছুটা যুক্ত রয়েছে। ক্লিয়ার? কিরকম কারেন্ট অ্যাফেয়ার্স অরবিটটা কিরকম, ধরা যাক বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে সাম্প্রতিক কতগুলো প্রযুক্তিগত উন্নয়ন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন ইসরো নতুন মিশন, কি স্যাটেলাইট পাঠালো, স্যাটেলাইটের কাজ কি, স্যাটেলাইটে কীভাবে কাজ করছে, স্যাটেলাইটটা পাঠাতে কত খরচা হয়েছে সরকারের, এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ইট, ইনস অ্যান্ড আউটস। তারপরে রয়েছে হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিষয়। ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এবং কিভাবে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করবেন, সেই নিয়ে আমরা একটা আলাদা সেপারেট ভিডিও তৈরি করব। থার্ড হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, নতুন আবিষ্কৃত কোনো ভ্যাকসিন বা লাইফ সেভিং ওষুধ, অর্থাৎ এই বিজ্ঞান রিলেটেড কে কে নোবেল প্রাইজ পেয়েছে, এই সব কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে। তাহলে বিজ্ঞানের প্রস্তুতির সাথে সাম্প্রতিক প্রযুক্তি উন্নয়ন বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু সমান্তরালভাবে করতে পারবে। এবার রিসোর্স পিরামিড, সঠিক বইয়ের সমাধান। প্রথমে হচ্ছে ফাউন্ডেশনে কি করবেন, এনসিইআরটি সামারি ক্লাস 6 থেকে 10, যে কোনো নামী প্রকাশনী সারসংক্ষেপ। লুসেন্ট জেনারেল সায়েন্স, এটা হচ্ছে দ্রুত রিভিশনের জন্য, কুইক রিভিশনের জন্য, কিন্তু আপনাকে ডিপ ড্রাইভে যেতে হবে, কারণ না হলে মেন্সের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবেন না। সেজন্য যে বইটার নাম বলছি, সেই বইটা হচ্ছে কি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বা অ্যারিহেন্ট, এটা একটু গভীরে পড়ার জন্য। সো এক্সিকিউশন প্রোটোকল যেটা রয়েছে, যেটাকে ভয় কাটানোর উপায়, প্রথম হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রিলি ও মেন্সের বিগত 10 বছরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান করুন। এটি আপনার হচ্ছে কি হবে, মূল কম্পাস। সাপ্তাহিক টেস্টিং বা উইকলি টেস্টিং, ঠিক আছে, কী করতে হবে এখানে, সপ্তাহে অন্তত একদিন শুধুমাত্র সায়েন্স মক টেস্ট দিন। নিয়মিত রিভিশন করুন, নতুন পড়া কমান, ফ্লো চার্টগুলো বারবার রিভাইজ করুন। এইভাবে তাহলে এই রুটিন মেনে চললে বিজ্ঞানের প্রতি ভীতি আপনার সম্পূর্ণ কেটে যাবে। তাহলে লাস্ট আপনি কী করছেন, বিগত 10 বছরের প্রশ্নগুলো সলভ করছেন। কোন প্রশ্ন, প্রিলি এবং মেইন্স, কোন পরীক্ষা, ডাব্লিউবিসিএস, সম্পূর্ণ সমাধান করুন। এটা হচ্ছে আপনার মূল কম্পাস। তারপর হচ্ছে কি উইকলি টেস্টিং, সপ্তাহে প্রত্যেকটা দিন একটা করে সায়েন্সের মক টেস্ট দিতে হবে। আর নিয়মিত রিভিশন, ঠিক আছে, নতুন পড়া কমান, ফ্লো চার্টগুলো বারবার রিভাইজ করুন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স দ্যাট ইউ হ্যাভ টু ফলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, মনে হয় উপকৃত হচ্ছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবে, নমস্কার দেবেন, থ্যাংক ইউ।